নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। প্রথমেই আন্তরিক গভীর শ্রদ্ধা জ্ঞাপন জানাই প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি। ৮৮ বছর বয়সে আজ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আশা করি সকলে সুস্থ আছেন, কুশলে রয়েছেন। আজকের বিষয়বস্তু সুপ্রিম রায়ের উপরে। রায়টা হাস্যকর, আবার ঠিক একটু অন্যরকমও। যোগ্য অযোগ্যদের চাকরির অযোগ্য রায়। অযোগ্য রায় বলার উদ্দেশ্য এই যে 26,000 ছেলের চাকরি গেল, একটু তলিয়ে ভাবতে হবে। হ্যাঁ, শুধু রাজনীতি করছি, রাজনীতির জন্য চিৎকার করছি, রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছি, রাজনীতি দিয়ে সবটা হয় না। যাদের চাকরি চলে গেল তাদের যে পরিস্থিতি, তাদের যে পরিণতি, সেই জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষতার সাথে সম্পূর্ণ বিশ্লেষণ যতটা করা যায় ততটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এই যে চাকরি হারার, ধরুন কোথাও একটা মারামারি হয়েছে, আপনার বাড়িতে আমার বা আমার সাথে আপনার মারামারি হলো, বা আপনার সাথেই কারোর মারামারি হলো, আপনি থানায় যাবেন, দেন থানা আসবে তদন্ত করতে, তদন্ত করে থানা রিপোর্টটা দেবে, তাই তো? এই যে ঘটনাটা যে ঘটলো, স্ক্যাম, দুর্নীতি, এর তদন্ত কে করছিল? কার করা উচিত? পুলিশ, মানে সিবিআই তদন্ত করছে। সিবিআই আসলো, তদন্ত করলো, তদন্তে 4 জন প্রভাবশালীর নাম চার্জশিটে জমা দিল। সেখানে কি কোথাও মেনশন করা ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 করে যে এরা যোগ্য এরা অযোগ্য? ছিল না। আইন কি বলছে? আইন ভারতীয় আইন বলছে একজন দোষীর ছাড়া পাক, কিন্তু কোনো অবস্থাতেই যেন একজন নির্দোষীও দোষী সাব্যস্ত না হয়। ভালো করে পয়েন্ট করতে হবে জায়গাটা। আইন কি বলছে? আইন বলছে একজন দোষী ছাড়া পাক, তাতে কিছু যায় আসে না, কিন্তু কোনো অবস্থাতেই একজন নির্দোষও যেন দোষী সাব্যস্ত না হয়। এখানে তো সকলে নির্দোষ। 26,000 চাকরি শিক্ষক শিক্ষিকা, তারা তো সকলে নির্দোষ। তারা তারা দোষী সাব্যস্ত হলো কি করে? এই যে রায়, সুপ্রিম কোর্টের যে সুপ্রিম রায়, আইন আবার এটাও বলে দিচ্ছে আদালতের রায়কে ভুল বলা যাবে না, ভুল আখ্যায়িত করা যাবে না। সেটা চ্যালেঞ্জ করা যেতে পারে, রিভিউ করা যেতে পারে, কিন্তু ভুল বলা যাবে না। বাহ! এদিকে তুমি বলছো যে একজন দোষী ছাড়া পাক, কিন্তু একজন নির্দোষীও যেন শাস্তি না পাক। খুব ভালো উদ্দেশ্য, ভালো কথা। আবার ওদিকে তুমি বলছো আদালতের রায়কে কোনো মতেই ভুল আখ্যা বা ভুল বলা যাবে না, সেটা নিয়ে চ্যালেঞ্জ করা যাবে। সুপ্রিম কোর্ট সংবিধানের, রাষ্ট্রের সর্বোচ্চ ন্যায়ালয়। আচ্ছা, এই কোর্টের যে বিচারক, এই বিচারপতি ইলেক্টেড নয় তো, নমিনেটেড বা সিলেক্টেড, নির্বাচিত তো, নির্বাচিত তো নয় যে ভোট দিলাম, ভোট দিয়ে মানে তাকে নিযুক্ত করলাম, তা তো নয়। ইনি তো নমিনেটেড। একজন নমিনেটেড বিচারপতি সবসময় তো সেটাই করবেন, মানে যারা তাকে নমিনেট করছেন, মনোনীত করছেন। নির্বাচিত আর মনোনীত দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যারা তাকে মনোনীত করছেন, বিচারপতি হতেই পারেন তিনি, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন, সাংবিধানিকভাবে তার অনেক পাওয়ার থাকতে পারে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি যখন নমিনেট হচ্ছেন, তাই যারা তাকে নমিনেট করছেন তিনি কিন্তু তার হয়েই সবসময় কাজ করার চেষ্টা করবেন, এবং করে থাকেন প্রতি মুহূর্তে। প্রতি বিচারপতি, প্রধান বিচারপতি এটাই করেন। তাহলে যখন সিবিআই চার্জশিটে একজন যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করতে পারলো না, শুধুমাত্র 4 জন প্রভাবশালী ব্যক্তির নাম ছাড়া, 26,000 চাকরি গেল কি করে? আইনের কোন পরিভাষায় তুমি 26,000 চাকরি ছিনিয়ে নিলে? তারা তো প্রত্যেকে নির্দোষ। এখানে তো যে অযোগ্য
তার তো কোনো প্রমাণ নেই। কি করে আমি ধরবো যে এই ব্যক্তিটা অযোগ্য? তুমি বলছো, আদালত আবার দেখুন আদালত কিভাবে বলছে। আদালত প্রথমে কি বললো যে এত পার্সেন্ট, এই 6% তাদেরকে 12% হারে, ওই বার্ষিক সুদের হারে বেতন ফেরত দিতে হবে। অথচ শ্রম দপ্তর কি বলছে? শ্রম দপ্তর বলছে কাউকে, ভারতবর্ষের শ্রম দপ্তরের আইন মোতাবেক কাউকে বিনা পয়সায় বেগার খাটানো যাবে না। শ্রমের বিনিময়ে পারিশ্রমিক ভাতা যাই হোক দিতেই হবে। তাহলে সে যে যোগ্য না অযোগ্য তার কোনো প্রামাণ্য নথি নেই, এখনো পর্যন্ত নেই। দ্বিতীয়ত, সে যে শ্রমটা দিল, সেই শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক সেটা তাকে ফিরিয়ে দিতে হবে। এটা কোনোদিনও হতে পারে? এটা তো কখনো হতে পারে না। তার, আমি আজকে চাকরিতে ঢুকলাম, চাকরিতে ঢুকে আমি একটা লোন নিলাম, কি আমার বোনের বিয়ে দিলাম, হঠাৎ করে মনে হলো রাজনীতিকরণ বা একটা বোর্ড বা একটা বডি বা সরকার তার ভুলের জন্য আমি অযোগ্য, তার তো প্রমাণটা করতে হবে। আমি আজকে বললাম যে আমাকে কেউ, মানে এখানে একটা আমার বাড়ির সামনে মার্ডার হয়েছে বা আমাকে কেউ মার্ডার করেছে, লাঠি দিয়ে হোক ছুরি দিয়ে হোক, সেটা তো প্রুফ করতে হবে। এখানে প্রসিকিউশন, পুরোপুরি রায়টা গেল প্রসিকিউশনের পক্ষে। তাহলে ডিফেন্স লয়ার কি করছিলেন? ডিফেন্সের তো উচিত ছিল ডাউটটা তৈরি করা। এখানে ডাউট ক্লিয়ার করে দিল কিন্তু প্রসিকিউশন, ডাউটটা ধরে রাখতে পারলো না ডিফেন্স লয়ার। অদ্ভুত ব্যাপার। নির্দিষ্ট একটি রাজ্যের সরকারকে দলীয় দলগতভাবে, মতাদর্শ আলাদা, দলগতভাবে শুধু রাজনীতির ফায়দা তোলার জন্য, এই রাজ্য সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য কি লাভটা হলো? 26-এ তৃণমূলই ফিরে আসবে, বিপুল ভোটে 26-এ তৃণমূলই ক্ষমতায় ফিরে আসবে। এতে কোনো লাভ হলো? প্রশ্ন চিহ্ন এখানে উঠলো। আদালত আবার বলছে যে এই 26,000 চাকরি যাদের গেছে তাদের মধ্যে যোগ্য যারা, কি করে? প্রথম প্রশ্ন তো এখানেই যে আদালত শিওর কি করে হচ্ছে যে এরা যোগ্য এরা অযোগ্য নয়? যখন তদন্তকারী যে করতে এলো, সেই পুলিশ মানে সিবিআই তদন্তকারী যে সংস্থা, তারাই যখন চিহ্নিতকরণ করতে পারলো না, তারা আদালত কি করে চিহ্নিতকরণ করতে পারছে এর এত পার্সেন্ট যোগ্য এত পার্সেন্ট অযোগ্য? কি করে? এর প্রশ্নটা থেকে গেল। হ্যাঁ, দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে আদালত বলছে যারা যোগ্য শিক্ষক তারা এখন কাজ চালিয়ে যাবে, ডিসেম্বরের একটা ডেডলাইন দেওয়া রয়েছে। দেন তারপর যখন পরীক্ষায় বসবে তারা আর কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা পাবে না। কিন্তু বলা তো উচিত ছিল এটা, যে যদি যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ আদালতের কাছে যদি নথি থেকে থাকে, থাকবে না, কোনো মতেই থাকতে পারে না। এটা তো হয়েছে শুধুমাত্রই যারা নমিনেট করেছিলেন তাদের কথার বশ্যতা স্বীকার করে একটা রায় দিল, রায় দিয়ে দেওয়া উইদাউট এনি এভিডেন্স। কোনো রকম কোনো তদন্তই হলো, তদন্তটা শেষই হলো না, রায় বেরিয়ে গেল। শুধু 4 জন প্রভাবশালীর নাম ছাড়া কোনো রকম তদন্তের অগ্রগতি ছিল না, রায়টা কিন্তু বেরিয়ে গেল। যাই হোক, তো বলা তো উচিত ছিল আদালতের এটা, যে না, যদি যোগ্য অযোগ্য নথি দেখে এই এত পার্সেন্ট, 6%, 5%, হোয়াট এভার যে পার্সেন্ট হোক, যে 5%, 6% এইটার নিরিখে বাকি যারা যদি সত্যিই তারা যোগ্য হয়ে থাকে, তাহলে পরবর্তীতে এসএসসি রাজ্য সরকার বলেছে তাদের হাতে 1 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে। তো সেই 1 লক্ষ ভ্যাকেন্সি যখন বের করবে তাতে ওই 20,000 কি 22,000, আমি 20,000ই ধরলাম, ওই 20,000 তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে, বা তাদেরকে লিখিত পরীক্ষা না দিয়ে একটা ভাইবা নিয়ে তাদেরকে দেওয়া হবে। কারণ এটাই তো হয়, আমি যোগ্য, আমি চাকরি দিলাম, কেউ অযোগ্য, তার জন্য যদিও সেটা প্রমাণিত নয়, তার জন্য আমি ধরেও নিলাম তাদের কাছে নথি আছে, রাজনৈতিক নথি, আইনি নথি নেই। কারণ সংবিধানটা তো ওই যে কালকে বললাম, সংবিধানটাকে কেউ পাতাটা উল্টায় না, ওটা ওই হাতে থাকে, এরম হাতে নিয়ে বক্তৃতা দেওয়া যায়, এইগুলো করা যায়, সংবিধানটাকে আর কেউ ফলো করে না। আইন তো এখানে ফলো করা হয়নি, আইনের তো মারপ্যাচ। একবার আইন বলছে দোষীর শাস্তি না হোক, কিন্তু নির্দোষীর যেন শাস্তি না হয়, আবার এদিকে বলছে কোর্টের আদালতের রায় সেটাকেও ভুল বলা যাবে না। তো আদালতের বলা উচিত ছিল যে ফার্স্ট প্রায়োরিটি তাদেরকে দেওয়া হবে যদি সত্যি এরকম যোগ্য পরিসংখ্যানের নিরিখে তথ্য অনুযায়ী থাকে, তাহলে তারা ফার্স্ট প্রায়োরিটি পাবে। আমি যোগ্য, আমার আমি মানে আমার চাকরি চলে গেল অন্য কারোর দায়, আমাকে আবার নিজেকে যোগ্যতার প্রমাণ দিতে হবে? এ কি মানে রামায়ণ হচ্ছে নাকি? রামায়ণে হয়েছিল তো এরকম, মা সীতার সাথে এরকম,
একবার এই পরীক্ষা দাও, একবার সতীত্বের পরীক্ষা দাও, এ কি ছেলে খেলা নাকি? সংসার, বৃদ্ধ বাবা মা, তাদের পরিবার, তাদের সন্তান, তাদের হোম মানে লোন, ইএমআই, আরো নানান ব্যক্তিগত পরিসরে নানান সমস্যা থাকতে পারে, সেগুলোর কোনো ব্যাপার নেই। সরকারের তো অবশ্যই ভুল, রাজ্য সরকারের অবশ্যই ভুল রয়েছে, রাজ্য সরকারের গাফিলতি না থাকলে এরকম ঘটনা ঘটতো না। কিন্তু এটাও ঠিক, শুধু তৃণমূল সরকারের আমলেই যে এই ঘটনা ঘটেছে তা তো নয়। এই দুর্নীতি তো বরাবর বহু ক্ষেত্রে, সব সময়তেই, সরকারি সব ক্ষেত্রেতেই হয়েছে। ধোয়া তুলসী পাতা কোনো সরকারি জমানায় কোনো যুগে হয়েছে এটা তো হতে পারে না, আর হবেও না, কোনোদিনই হবে না। এটা একদম ধ্রুব সত্য কথা, বাস্তব সত্য কথা। 0.1% হলেও দুর্নীতি থাকবেই। দুর্নীতি হবে না, দুর্নীতি হয় না, এটা তো সুপ্রিম কোর্টের মাননীয় খান্না মহোদয় মহাশয় তিনিও তো বলতে পারবেন না যে না দুর্নীতি হবে না। তিনি জানেন, আর তিনি এটাও জানেন যে তিনি যে রায়টা দিলেন সেটা অসাংবিধানিক, সংবিধানের বাইরে গিয়ে তিনি রায়টা দিয়েছেন। আমি জানি না তার উপর কতটা প্রেশার ছিল, যার ফলে তিনি এই রায় দিয়েছেন। এখন তো অনেক কিছুই হচ্ছে, নমিনেটেড বলেই রাম মন্দিরের মতন রায় আসছে, নমিনেটেড বলেই ওই শ্লীলতাহানির কেসে অভিযুক্ত, অথচ পরের দিনই প্রাক্তন বিচারপতি, সেই সুপ্রিম কোর্টেরই, তিনিও রাষ্ট্রের প্রধান প্রাক্তন বিচারপতি, সাথে সাথে দলবদল, রাজ্যসভার পরবর্তীতে সদস্যও ছিলেন। তাহলে কোন বিচারপতির উপর আস্থাটা থাকবে কি করে? যে তদন্ত শেষ হলো না, যে তদন্তের চার্জশিটে একটি শিক্ষকেরও নাম নেই যে এটা অযোগ্য এটা যোগ্য, সেই তদন্তটাকে রাতারাতি শেষ করে দিয়ে রায় বের করে দেওয়া হলো। দেখাই হলো না যে যে খুনটা হয়েছে সেটা ছুরি দিয়ে খুন হলো না লাঠি দিয়ে খুন হলো না বন্দুকের গুলি দিয়ে খুন হলো, খুন হয়েছে, ব্যাস দোষী। যদি দোষী খুনটা যদি করে থাকে ওই 6%, তার জন্য তুমি বাকিদের কেন চাকরিটা নিলে? বললে তুমি কি 6%কে 12% হারে বার্ষিক সুদের হারে বেতন ফেরত দিতে হবে, বাকিদের বেতন ফেরত দিতে হবে। তাহলে তুমি যখন মানছো যে বাকিদের বেতন ফেরত দিতে হবে না কারণ তারা যোগ্য বলে, তাহলে তাদের চাকরিটা কেন কেড়ে নিলে? রায় মানে সুপ্রিম পাওয়ার আছে বলে আমি যা নয় তাই চাপিয়ে দিলাম। আমি একটা মানে আজকাল ব্যাপার, এটাও একটা ঠিক কথা, এই যে উনিও তো এককালে লয়ার ছিলেন, হ্যাঁ, এই সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেছেন, অথচ কালকে তো সুপ্রিম কোর্টকেই বলে বসলেন ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতি। তো এই হলো দেশের অবস্থা, রাষ্ট্রের অবস্থা, এখানে বলার কিছু যায় না। খারাপ লাগে এই যে এই সাহসী বিশ্লেষণগুলো কেউ তুলে ধরে না, হয় এক পেশে এক পক্ষের হয়ে সিপিএম এর মতন করে বলবে, তারা তো আবার এটাও শুনছি ওই মাননীয় ভট্টাচার্য মহাশয়, উকিল ভট্টাচার্য মনে হয়, কলকাতার পুরসভার প্রাক্তন মহানাগরিক, সে তো আবার নতুন করে কেস করবে রাজ্য সরকার যদি চাকরি। আর চাইছোটা কি তুমি? এতগুলো ছেলে আত্মহত্যা করুক, এটাই কি তাহলে দাবি? এগুলো করে কি হবে? ভোটে ফিরবে? রাজনীতিতে ফেরা যায় মানুষের ক্ষতি করে? মানুষেরই সমর্থন পাওয়া যায় কখনো? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে এই হাজার হাজার ক্যান্ডিডেট শিক্ষক, এরা তো কিছু বলতে পারবে না, এরা কিছু করতে পারবে না, আর এদের হয়ে লড়বে কে? ডিফেন্স লয়ারই তো ডাউট রাখলো না, পুরোপুরি প্রসিকিউশন ডাউটটাকে ক্লিয়ার করে দিয়ে রায়টা নিজের পক্ষে নিয়ে চলে গেল, এরা যাবে কার কাছে? ডিফেন্সও গড়মিল ছিল, পুরো ব্যাপারটাতে এতটাই গড়মিল। এখন এখানে প্রশ্ন আসবে যে রাজ্য সরকার কি তাহলে প্রেসারে বাই প্রেসারে বলে দিয়েছে? মেবি, হতেও পারে। এখানে তো ওই চার প্রভাবশালী 5, 6, 7 থাকতে পারে, কার ভয় কার প্রেসারে কে কি ওই তলায় তলায় যোগসাজশ করেছে, সেটা তো রাজনীতি। তো রাজনীতিটা খুব ভালো একটা জিনিস ছিল, হয়তো এখনো আছে কোথাও না কোথাও লুকিয়ে, কিন্তু শুধুমাত্র রাজনীতিকরণের জন্য, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, শুধুমাত্র অপরাধীকে আস্তিনে লুকিয়ে রাখার জন্য এতগুলো পরিবার, এতগুলো ছেলে, আমি কিন্তু কাউকে অযোগ্য বলবো না, কারণ কি প্রমাণিত হয়নি যে এরা অযোগ্য না এরা যোগ্য। অতএব প্রত্যেকেই শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন, এখনো আছেন, কারণ যেহেতু তদন্তকারী সংস্থা কারোর নাম ধরে বা জন ভিত্তিক করে কোনো রিপোর্ট কিন্তু দেয়নি আদালতের কাছে। আদালত রাজনীতির করণে একজন নমিনেটেড বিচারপতি, তিনি যারা তাকে
নমিনেট করেছেন তাদের মন রক্ষা করতে, একদম অন এয়ার এটা বলছি, তাদের মন রক্ষা করতে রাতারাতি একটা রায় ঘোষণা করলো যেটা অসাংবিধানিক, বেআইনি, শুধু বেআইনিও নয় অমানবিকও। এটা তো প্রধান বিচারপতি মাননীয় খান্না মহোদয় মহাশয় তিনিও খুব ভালো করে জানেন যে তিনি যে কাজটা করেছেন বা যে রায়টা দিয়েছেন সেটা আইনের বাইরে গিয়ে, সংবিধানের বাইরে গিয়ে রায়টা দিয়েছেন। তাহলে কি বলা হলো? আইনে ওই যে বলছে একজন দোষী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নির্দোষীও শাস্তি না পায়। এখানে কি তা হলো? দোষী তো দূরের কথা, হাজার হাজার নির্দোষ, ওই 6% যদি বাদও দিই, হাজার হাজার নির্দোষ দোষী সাব্যস্ত হলো। সাহসের সাথে ছোট্ট করে আজকের এই সাহসী কথাটা বললাম, কারণ বলাটা খুব দরকার ছিল। কারণ যোগ্য অযোগ্যদের নিয়ে যেভাবে রাজনীতিকরণ হচ্ছে, কিন্তু যোগ্য অযোগ্যদের পক্ষ থেকে এই আওয়াজগুলো তুলে ধরার কোনো কণ্ঠস্বর আমার কানে অবধি এখনো এসে পৌঁছয়নি। অনেকেই অনেক রকম করছে, অনেক সাংসদ, ওই তাম্রলিপ্ত তমলুক ওখানকার সাংসদ প্রাক্তন ভগবান ছিলেন, এখন ভগবান আছেন কিনা জানি না, তো সেই প্রাক্তন ভগবান টগবান অনেকেই অনেক কিছু করছেন। তো সম্ভব মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র একটি রাজ্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য, বেকায়দায় ফেলার হলে অনেক রাস্তা আছে, কিন্তু আজ অব্দি তো বেকায়দায় ফেলতে পারেনি। এই সন্দেশখালী টন্দেশখালী সবই দেখা গেল। তো যাই হোক, তারপরও বিপুল ভোটে তৃণমূলই জিতলো, 26-এও তৃণমূলই জিতবে। আমি কোনো দলের হয়ে, আমাকে তৃণমূল পয়সা দিচ্ছে বলে আমি তৃণমূলের হয়ে বলছি না, যেটা ফ্যাক্ট সেটা তুলে ধরছি, সাহসের সাথে সাহসী কথা বলতে এসেছি, যেটা সত্য সেটা তুলে ধরছি। ভালো নাও লাগতে পারে আপনার, আপনি তাবেদার হলে পরে আপনার ভালো নাও লাগতে পারে। আমি কারোর থেকে পয়সা নিয়ে, কোনো দল থেকে পয়সা নিয়ে সেখানে বলতে আসি, যেটা সত্য সেটা বললাম। তদন্ত ছাড়া, যোগ্য অযোগ্য উপযুক্ত প্রমাণ ছাড়া, শুধুমাত্র রাজনীতিকরণের জন্য, শুধুমাত্র ওই যারা নমিনেট করেছে তাদের মন রক্ষার্থে বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি মাননীয় খান্না মহোদয় মহাশয় তিনি যে রায়টা দিয়েছেন সংবিধানের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে, সেটা তিনিও জানেন, আমিও জানি, তবুও সাহসের সাথে সেই জানাটাকে আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা অন্যায়। সহমর্মিতা পোষণ করি প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার প্রতি, যাদেরকে যোগ্য অযোগ্য বলে তকমা সেটা দেওয়া হচ্ছে। যোগ্য অযোগ্য বলে কিছু হয় না। অযোগ্য যদি কিছু হয়ে থাকে সেটা রায়, অযোগ্য যদি হয়ে থাকে সেটাই সুপ্রিম রায়, অযোগ্য যদি হয়ে থাকে সেটা সরকারের ব্যর্থতা, সরকারের একটা দপ্তর, অযোগ্য যদি হয়ে থাকে সেটা এসএসসির তৎকালীন ব্যর্থতা। আজকে এসএসসি বলছে 3 বছর রাখবো ওএমআর সিট, তুমি তখন কেন রাখোনি? চোর পালালে বুদ্ধি পারে। অযোগ্য এরা, অযোগ্য ওনারা নন। যারা চাকরি হারিয়েছেন, যারা বাড়ির বিভিন্ন সমস্যা নিয়ে রাস্তায় দিনের পর দিন কলকাতার রাস্তায় পড়েছিলেন, পথে, সভায়, আন্দোলনে, প্রতিবাদী সভায়, বা যারা এখনো অপেক্ষায় রয়েছেন কবে কি হবে, কবে কিভাবে সুরক্ষিতভাবে চাকরিটা আবার ফিরে পাবো, আবার কি যোগ্যতার প্রমাণ দিতে হবে, তারা সত্যি কেউ অযোগ্য নন। কারণ তাদেরকে অযোগ্য তদন্তকারী সংস্থাও চিহ্নিত করেননি। তাদেরকে, তাদের মধ্যে কজন অযোগ্য নাম ধরে বা ওই তাদের অ্যাডমিট কার্ড নাম্বার ধরে, সেটা কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রের প্রধান ন্যায়ালয়, তার যে প্রধান বিচারপতি তিনিও মেনশন করে দেননি। অতএব তারা কেউ অযোগ্য নন। অযোগ্য যদি কেউ হয়ে থাকে সেটা এই অযোগ্য রায়। ভালো থাকবেন, সাহসের সাথে সবকিছু নিয়ে গভীরে গভীরে গিয়ে ভাববেন। যে কোনো বিষয়ে সামনে আসলো সেটা নিয়ে হৈ হৈ করে নেমে পড়লাম, এটা ঠিক নয়। সবকিছুর গভীরে গিয়ে ভাবা উচিত। আর আবারও বললাম, আজ খ্রিস্ট ধর্মাবলম্বী সকলের খুব শোকের দিন। আজ ভিডিও দীর্ঘায়িত করব না। আজ সারা পৃথিবীতে, বিশ্বব্যাপী আজ শোকের দিন। পোপের প্রয়াণ দিবস। পোপ ফ্রান্সিস 88 বছর বয়সে তিনি আজ পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চির শান্তিতে, চিরনিদ্রায় বিশ্বপিতার কোলে তিনি সুস্থ থাকুন, নবকলেবরে, এইটি আমাদের প্রার্থনা থাকবে। সাহসী কথা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং আমার সকল শুভানুধ্যায়ী সকল দর্শকের তরফ থেকে প্রভু যিশুর কাছে এইটি রইল প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।